রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আজ এক বিবৃতিতে হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে। বাহিনীটি বলেছে, যারা আগ্রাসী পক্ষকে সহায়তা করছে তারা আচরণ পরিবর্তন না করলে কঠোর পরিণতির মুখোমুখি হবে। আইআরজিসির দাবি, মঙ্গলবার রাতে মার্কিন সামরিক বিমানের নির্দেশনায় দুটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালীর অনিরাপদ দক্ষিণাঞ্চলের রুট দিয়ে বের হওয়ার চেষ্টা করে। এ সময় একটি ট্যাঙ্কারে আগুন ধরে গেলে উভয় জাহাজেই দ্রুত দিক পরিবর্তন করে ফিরে যায়। বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে, হরমুজ প্রণালী আমাদের ভূখণ্ডের অংশ এবং আইআরজিসি নৌবাহিনীর সাহসী সদস্যরা এর উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে। হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসে কোনো বহিরাগত শক্তিকে এখানে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। সংস্থাটি আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হুমকি, উত্তেজনাপূর্ণ বক্তব্য এবং আঞ্চলিক সমুদ্র পথে হস্তক্ষেপ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে চালু করা সম্ভব হবে না। তাদের ভাষ্য অনুযায়ী এসব কর্মকাণ্ড পরিস্থিতিকে আরও জটিল ও সংকটপূর্ণ করে তুলেছে। একই সঙ্গে আইআরজিসি বলেছে, সর্বশক্তিমান আল্লাহর সাহায্যে আগ্রাসীদের শাস্তি দেওয়া হবে। পাশাপাশি তারা পুনরায় সতর্ক করে জানিয়েছে, যে দেশগুলো যুক্তরাষ্ট্রের অভিযানে সহযোগিতা করেছে বলে তারা মনে করে, তারা অবস্থান পরিবর্তন না করলে কঠোর জবাবের মুখে পড়বে। এই বিবৃতি এমন সময় এসেছে যখন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বৃহস্পতিবার ভোরে ইরানের বিভিন্ন শহরে নতুন করে হামলা চালিয়েছে। বাহিনীটির দাবি, কেশম দ্বীপে একটি আবাসিক বাড়িতে হামলায় 2 বছর বয়সী এক শিশু ও তার বাবা-মা নিহত হয়েছেন। ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি দাবি করেছেন, দেশটির সেনা নৌবাহিনী বর্তমানে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালীতে কোনো ধরনের নৌ চলাচল হয় না। তিনি বলেন, ইরানের সেনা নৌবাহিনী হরমুজ প্রণালীর পূর্বাঞ্চল, উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এসব কৌশলগত জলসীমায় নৌবাহিনীর সদস্যরা সার্বক্ষণিক মোতায়েন রয়েছেন এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। সাইয়ারির ভাষ্য অনুযায়ী, পশ্চিম এশিয়ার এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চলে ইরানের নৌবাহিনীর শক্ত অবস্থান বজায় রয়েছে। তিনি বলেন, এই কৌশলগত জলপথে ইরানের অনুমতি ছাড়া কোনো ধরনের চলাচল হয় না। বক্তব্যের এক পর্যায়ে সাইয়ারি ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে দেশটির সর্বোচ্চ নেতৃত্বের ভূমিকার কথাও তুলে ধরেন। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর বর্তমান শক্তি ও আন্তর্জাতিক অঙ্গনে তাদের অবস্থান ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা ও সুপারিশের ফল। ব্রিটিশ সরকার ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাল্টা পদক্ষেপ নিতে একটি বিল ইরানের পার্লামেন্টে জমা দেওয়া হয়েছে। দেশটির আইন প্রণেতারা জানিয়েছেন, লন্ডনে এই সিদ্ধান্ত কার্যকর করলেও ইরানও সমপর্যায়ে প্রতিক্রিয়া জানাবে। ইরানের সংসদ সদস্য হোসাইন আলী হাজি দেলিগানি জানান, ব্রিটিশ সরকারের আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার বিরুদ্ধে পারস্পরিক পদক্ষেপ সংক্রান্ত আইন শীর্ষক খসড়া বিলটি পার্লামেন্টের প্রেসাইডিং বোর্ডে জমা দেওয়া হয়েছে। 11টি অনুচ্ছেদ নিয়ে প্রস্তুত করা এই বিলের উদ্দেশ্য হল ব্রিটেনের সম্ভাব্য পদক্ষেপের জবাবে ইরানের করণীয় নির্ধারণ করা। তিনি বলেন, ব্রিটিশ সরকার যদি এই ভুল হিসাবের সিদ্ধান্ত বাস্তবায়ন করে তাহলে বিলটি দ্রুত আইন প্রণয়ন প্রক্রিয়ায় নেওয়া হবে। হাজি দেলিগানির দাবি, এমন পদক্ষেপ নিলে ব্রিটেন এই অঞ্চলে শান্তি দেখতে পাবে না। তিনি আরও জানান, বিলটি ইতোমধ্যে পার্লামেন্টের আনুষ্ঠানিক ব্যবস্থায় আপলোড করা হয়েছে এবং প্রয়োজন হলে তা দ্রুত আইন প্রণয়নের ধাপে প্রবেশ করবে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটেনের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে অভিহিত করে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আইআরজিসি ইরানের সরকারি সশস্ত্র বাহিনীর অবিচ্ছেদ্য অংশ এবং দেশটির সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় কাজ করে। তেহরানের মতে, একটি দেশের আনুষ্ঠানিক সামরিক বাহিনীর অংশকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা আন্তর্জাতিক সম্পর্ক স্বীকৃতি নীতির সঙ্গে সাংঘর্ষিক। তাই ব্রিটেন এই সিদ্ধান্ত কার্যকর করলেও ইরানের কূটনৈতিক ও আইনগত উভয় ক্ষেত্রেই পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে বলে সতর্ক করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে তেহরান লন্ডন সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রাশিয়া ও ইউক্রেন আজ ভোরে একে অপরের উপর নতুন করে হামলা চালিয়েছে। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, হামলার কয়েকটি আবাসিক নয় এমন স্থাপনায় আগুন লাগে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়া বড় ধরনের নতুন সামরিক অভিযান চালাতে পারে। যুক্তরাষ্ট্র সফর শেষে তিনি দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন। জেলেনস্কি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি। অন্যদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় পেনজা শহরে অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ড বেরিজের একটি গুদামে আগুন লাগে। আঞ্চলিক গভর্নর ওলেগ মেলনিচেঙ্কোর মতে, ঘটনায় একজন আহত হন এবং প্রায় 200 জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউঝনি বন্দর এবং ওডেসার পূর্ব দক্ষিণে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহনকারী 3টি কার্গো জাহাজে তারা হামলা চালিয়েছে। একই সঙ্গে মন্ত্রণালয়ের দাবি, বেলগোরদ, ব্রিয়নস্কো, ভোরোনেস, রোস্তভ, পেনজা সহ বিভিন্ন অঞ্চল, ক্রিমিয়া এবং আজ ও কৃষ্ণ সাগরের আকাশে মোট 258টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে ইউক্রেনে প্যাট্রিয়টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা দেখা দিয়েছে। জার্মান সংবাদ মাধ্যম ভেল্টের সাংবাদিক ক্রিস্টোফ ভেনারের দাবি, প্যাট্রিয়টের গুরুত্বপূর্ণ PSC-3 সিকার প্রযুক্তি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান বোয়িং তৃতীয় কোনো দেশকে এ প্রযুক্তির লাইসেন্স দিতে অনাগ্রহী। তার মতে, উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে দীর্ঘ সময় লাগবে এবং যুদ্ধের মধ্যে ইউক্রেনের কারখানাগুলো রুশ হামলার ঝুঁকিতে থাকবে। এ পরিস্থিতিতে পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক কামিশ প্রস্তাব দিয়েছেন, ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পোল্যান্ডে স্থাপন করা যেতে পারে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বৃহস্পতিবার দাবি করেছে, তারা দক্ষিণ ইরানের বিভিন্ন স্থানে নতুন দফায় বিমান হামলা চালিয়ে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। সেন্টকমের ভাষ্য অনুযায়ী, আগের দিন অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর কথিত ইরানি হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় আধা সরকারি গণমাধ্যম জানিয়েছে, হামলার পর কেশম দ্বীপ, বুশেহর, বান্দার আব্বাস, আবাদান, আহভাস, কিশ দ্বীপ এবং ফার্স প্রদেশের কাজেরুনের উপকণ্ঠসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কেশমের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার অভিযোগ উঠেছে, যেখানে ধ্বংসস্তূপের নিচে 2 জন আটকা পড়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB। তবে এখন পর্যন্ত হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ হয়নি। প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, খুজেস্তান প্রদেশের আহভাজে একাধিক স্থানে হামলার ফলে শহরের কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। একই সঙ্গে সাদেগান, আরভান্দ-কেনার ও আবাদানেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে সেন্টকম জানিয়েছে, তারা ভারী মাত্রায় হামলা সম্পন্ন করেছে এবং এতে IRGCর কয়েক ডজন স্থাপনায় আঘাত হানা হয়েছে। ইরানের পক্ষ থেকে এ হামলাকে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। তেহরান বলেছে, মার্কিন বাহিনীর যেকোনো আগ্রাসনের উপযুক্ত দৃঢ় জবাব দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে জর্ডানে অবস্থানরত মার্কিন ঘাঁটির দিকে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছিল, যা মার্কিন ও জর্ডান কর্তৃপক্ষ প্রতিহত করার কথা জানায়। এরপরই যুক্তরাষ্ট্র নতুন করে এই সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেয়। পরিস্থিতির ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে, জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তাদের দাবি, খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের গোয়েন্দা ইউনিটের সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই হামলা পরিচালিত হয়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র সম্প্রতি ওই ঘাঁটিতে A-10 আক্রমণকারী বিমান এবং F-15 যুদ্ধবিমান সহ নতুন সামরিক বিমান মোতায়েন করার পর ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এরোস্পেস ফোর্স আকস্মিক এই অভিযান চালায়। ইরানি টিভির দাবি, হামলায় নির্ধারিত লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে এবং অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে হামলার সময় ক্ষয়ক্ষতি বা এর পরিসর সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে IRGC এক বিবৃতিতে জানিয়েছে, তাদের এরোস্পেস ফোর্স ভোরে জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটি এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড সংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বাহিনীটির ভাষ্য, যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকি এবং ইরানের স্বার্থে অবৈধ হস্তক্ষেপের জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়। IRGC আরও বলেছে, যুক্তরাষ্ট্রের হুমকি, অবৈধ পদক্ষেপ এবং
আগ্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকলে ইরানের প্রতিরোধ অব্যাহত থাকবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আরও দাবি করেছে, পশ্চিম এশিয়ার মার্কিন বাহিনীর সব ধরনের সামরিক তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে আইআরজিসি ও ইরানের সেনাবাহিনী দ্রুত নির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। তাদের দাবি, মুওয়াফাক সালতি বিমান ঘাঁটি বর্তমানে পশ্চিম এশিয়ার মার্কিন বিমান বাহিনীর অন্যতম প্রধান অপারেশন কেন্দ্র এবং জর্ডানের আকাশ সীমায় আইআরজিসি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে। এর আগে জর্ডানের আকাশে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আরবি গণমাধ্যম এ তথ্য জানায়। একই সময়ে অ্যাক্সিওসও জানায়, ইরান জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটির দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফররত অবস্থায় এই হামলার খবর প্রকাশ পাওয়ায় এর সময়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে নতুন করে চালানো বিমান হামলার তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্ট্রেটক্রাফট-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ক্রিতা পার্সি। তার মতে, এই হামলার পেছনে সুস্পষ্ট কোনো কৌশল নেই, বরং এটি প্রতিশোধমূলক পদক্ষেপ যা ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে পার্সি বলেন, এই হামলার মাধ্যমে ট্রাম্পের চূড়ান্ত লক্ষ্য কি তা স্পষ্ট নয়। এখন পর্যন্ত এসব হামলা ইরানকে আলোচনায় ফিরতে বাধ্য করতে পারেনি। আমার মনে হয় প্রতিশোধ নেওয়া ছাড়া আর এর কোনো উদ্দেশ্য নেই। ফলে নতুন করে এই যুদ্ধ শুরু করা স্পষ্টত একটি ভুল সিদ্ধান্ত ছিল। তিনি আরও বলেন, সামরিক দৃষ্টিকোণ থেকেও ট্রাম্প প্রশাসনের সামনে কার্যকর কোনো ভালো বিকল্প নেই। পার্সির ভাষায়, 13 দিনের টানা বোমা হামলার পর এখন পরিষ্কার যে এর পেছনে বাস্তবসম্মত কোনো কৌশল ছিল না। যুদ্ধ পুনরায় শুরু করার আগে আরও কার্যকর বিকল্প তৈরি করা উচিত ছিল। ইরানের সাম্প্রতিক পাল্টা পদক্ষেপকে তিনি একটি পরিকল্পিত প্রতিরোধমূলক কৌশল হিসেবে আখ্যা করেন। তার মতে, তেহরান এই সিদ্ধান্তে পৌঁছেছে যে যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত সামরিক শক্তি প্রয়োগকে কার্যকর বিকল্প হিসেবে বিবেচনা করবে, ততক্ষণ ট্রাম্প প্রশাসন আন্তরিক কূটনীতিতে ফিরবে না। পার্সি বলেন, ইরানের ধারণা সেটি সঠিক হোক বা ভুল, ট্রাম্পকে প্রথমে বুঝতে হবে যে সামরিক সমাধান কার্যকর নয়। শান্তির পথ সরাসরি আলোচনার মাধ্যমে নয়, বরং আগে তার মন থেকে সামরিক বিকল্পের ধারণা দূর করতে হবে। এরপরেই অর্থবহ কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি হতে পারে। ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, এসব হামলায় ইরাকের সরকারি প্রতিষ্ঠানের স্থাপনা এবং আরবাইন উপলক্ষে তীর্থযাত্রীদের সেবায় ব্যবহৃত বিশ্রাম কেন্দ্রকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। তেহরানের দাবি, এই হামলা ইরাকের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতার স্পষ্টত লঙ্ঘন এবং এটি জাতিসংঘ সনদেরও পরিপন্থী। ইরান আরও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত করার উদ্দেশ্যে এমন পদক্ষেপ নিচ্ছে। বিবৃতিতে হামলাকে অপরাধমূলক, অমানবিক ও উস্কানিমূলক আখ্যা দিয়ে বলা হয়, এটি ইরাকের জাতীয় সার্বভৌমত্বের উপর প্রকাশ্য আঘাত। হামলায় নিহত ইরাকিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ইরান জানায়, তারা ইরাকের সরকার ও জনগণের পাশে রয়েছে এবং পূর্ণ সংহতি প্রকাশ করছে। আরবাইন বিশ্বের অন্যতম বৃহৎ বার্ষিক ধর্মীয় সমাবেশ। প্রতি বছর কোটি কোটি শিয়া মুসলিম ইমাম হুসাইনের শাহাদাতের 40 দিনের শোক পালন উপলক্ষে ইরাকের কারবালা শহরে সমবেত হন। অনেক তীর্থযাত্রী দীর্ঘ পথ হেঁটে কারবালায় পৌঁছান। এই সময় তাদের জন্য বিভিন্ন বিশ্রাম কেন্দ্র ও সেবা কেন্দ্র স্থাপন করা হয়। ইরানের বক্তব্য অনুযায়ী, এসব তীর্থযাত্রী সেবা কেন্দ্রের ওপর হামলা শুধু মানবিক দৃষ্টিকোণ থেকেই নয়, ধর্মীয় অনুষ্ঠানের নিরাপত্তার ক্ষেত্রেও গুরুতর উদ্বেগের সৃষ্টি করেছে। তবে যুক্তরাষ্ট্র বা সৌদি আরব তাৎক্ষণিকভাবে ইরানের অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হরমুজ প্রণালীতে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন নিয়ে ইরান কি পদক্ষেপ নেবে তা নিশ্চিতভাবে আগে থেকে অনুমান করা সম্ভব ছিল না। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আমি মনে করেছিলাম ইরান এটি করতে পারে, তবে একই সঙ্গে ভেবেছিলাম তারা যদি এমন পদক্ষেপ নেয় তাহলে এর পরিণতি কি হবে সেটিও তাদের বিবেচনায় রাখতে হবে, কিন্তু কেউই শতভাগ নির্ভুলভাবে তা পূর্বাভাস দিতে পারেনি। তিনি দাবি করেন, বর্তমান বিশ্ব সম্প্রদায় উপলব্ধি করছে যে ইরান আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি। তার ভাষায়, আজ বিশ্বের সবাই বুঝতে পারছে যে ইরান বিশ্ব শান্তির জন্য কত বড় বিপদের কারণ। নেতানিয়াহু আরও বলেন, ভবিষ্যতে হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব কমে যেতে পারে যদি জ্বালানি পরিবহনের বিকল্প পথ তৈরি করা হয়। তিনি বলেন, আমি মনে করি না যে ভবিষ্যতে হরমুজ প্রণালী এতটা কার্যকর চাপ সৃষ্টির মাধ্যম হয়ে থাকবে, কারণ বিভিন্ন দেশ জ্বালানি পাইপলাইন প্রণালীর বাইরে সরিয়ে নেবে। লোহিত সাগর হয়ে
ইসরায়েল এবং সেখান থেকে ভূমধ্যসাগরে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। নেতানিয়াহু আরও দাবি করেন, এ ধরনের অবকাঠামো গড়ে তোলা হলে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে কৌশলগত চেকপয়েন্ট বা সংকট তৈরি হয় তা কাটিয়ে ওঠা সম্ভব হবে। তার ভাষায়, আমরা এই সংকটময় নির্ভরশীলতা দূর করতে পারবো এবং আমরা সেটিই করব। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে ইউক্রেনের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স চেয়েছেন। মঙ্গলবার অনুষ্ঠিত 1 ঘণ্টারও বেশি সময়ের এই বৈঠককে তিনি খুবই ভালো বলে উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেন যৌথভাবে প্রতিরক্ষা উৎপাদনের নতুন অধ্যায় শুরু করতে পারবে। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটিতে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স দেওয়ার অনুরোধ জানিয়েছেন। হোয়াইট হাউসে মঙ্গলবার অনুষ্ঠিত 1 ঘণ্টারও বেশি সময়ের এই বৈঠককে ইতিবাচক উল্লেখ করে জেলেনস্কি বলেন, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ব্যাপক সেনা ক্ষয়ক্ষতির কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে কৌশলগত সুবিধা হারাচ্ছেন। বৈঠক শেষে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স দেওয়ার বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন। তিনি জানান, ট্রাম্পের সঙ্গে আলোচনার পর তিনি যুক্তরাষ্ট্রের কয়েকটি শীর্ষ প্রতিরক্ষা উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন। জেলেনস্কির ভাষায়, আজ প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমাদের খুব ভালো বৈঠক হয়েছে। তিনি লাইসেন্স দেওয়ার বিষয়টি গ্রহণ করেছেন। এরপর যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক শিল্প প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন বলে দাবি করেন জেলেনস্কি। তিনি বলেন, আমরা যৌথভাবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করতে পারব। বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্পও সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই নেতার একসঙ্গে তোলা ছবি প্রকাশ করে লিখেছেন, অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বৈঠকটি খুবই ভালো হয়েছে। যদিও তিনি আলোচনার বিস্তারিত প্রকাশ করেননি, তবে দুই নেতার সম্পর্কের উষ্ণতা আগের তুলনায় অনেক বেড়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। 2025 সালের শুরুতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর ইউক্রেন নীতিতে বেশ কিছু পরিবর্তন আসে। যুক্তরাষ্ট্র সরাসরি অস্ত্র সরবরাহ কমিয়ে ইউরোপীয় দেশগুলোর মাধ্যমে অস্ত্র কেনার ব্যবস্থাকে উৎসাহিত করে। তবে গোয়েন্দা তথ্য আদান প্রদান, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, স্টারলিংকের ব্যবহার এবং উন্নত আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নিশ্চিত করার ক্ষেত্রে ওয়াশিংটনের সমর্থন এখনও ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকের আগে ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কিয়েভের প্রধান অগ্রাধিকার ছিল নতুন করে অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংগ্রহ এবং যুদ্ধ বন্ধে স্থবির হয়ে পড়া কূটনৈতিক প্রচেষ্টাকে আরও সচল করা। তার ভাষায়, ওয়াশিংটনের উচিত দ্রুত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের একটি নতুন প্যাকেজ কেনার অনুমোদন দেয়া। এটি ইউক্রেনের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা বেড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত মাসে 2022 সালের এপ্রিলের পর ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী মাস ছিল। সম্প্রতি রাশিয়া এমন হারে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যেগুলো প্রতিহত করা তুলনামূলক কঠিন। হোয়াইট হাউস সফরের সময় জেলেনস্কি রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণ অনুষ্ঠানে অংশ নেন। ইউক্রেনের অন্যতম দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত এই সিনেটর চলতি মাসে 71 বছর বয়সে আকস্মিকভাবে মারা যান। পরে জেলেনস্কি মার্কিন সিনেটে উপস্থিত থেকে রাশিয়ার বিরুদ্ধে দ্বিদলীয় নিষেধাজ্ঞা বিলের প্রাথমিক ভোট প্রত্যক্ষ করেন। দীর্ঘদিন ধরে গ্রাহাম এই বিলের পক্ষে কাজ করেছিলেন এবং মৃত্যুর আগে হোয়াইট হাউসের সঙ্গে এর সংশোধিত খসড়া নিয়ে সমঝোতায় পৌঁছেছিলেন। সিনেট ভোটের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জেলেনস্কি লেখেন, এটি লিন্ডসে গ্রাহামের পরিকল্পনা বাস্তবায়নের প্রথম ধাপ এবং নিঃসন্দেহে শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও কয়েকজন ডেমোক্র্যাট সিনেটর বিলটির কিছু ধারা নিয়ে আপত্তি তুলেছেন, তবুও দ্বিদলীয় সমর্থনে এটি পরবর্তী ধাপের জন্য অনুমোদন পেয়েছে।
ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি আরও দাবি করেন রাশিয়া প্রতি মাসে প্রায় 30,000 সেনা হারাচ্ছে। তার মতে এই বিপুল ক্ষয়ক্ষতির কারণে পুতিনের কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়ছে। তিনি বলেন পুতিন এখনও যুদ্ধ বন্ধ করতে চান না, কিন্তু এখন যুদ্ধের উদ্যোগ আর তার হাতে নেই। এত বেশি ক্ষয়ক্ষতি সত্ত্বেও তিনি আগ্রাসন চালিয়ে যাচ্ছেন। এদিকে যুদ্ধক্ষেত্রে উত্তেজনা অব্যাহত রয়েছে। ট্রাম্পের সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা আগে ইউক্রেন শত শত ড্রোন ব্যবহার করে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন রাশিয়ার তেল ডিপো, শোধনাগার এবং জ্বালানি পরিবহন অবকাঠামোতে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে, যার ফলে দেশটির কিছু অঞ্চলে জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। অন্যদিকে রাশিয়াও পাল্টা আক্রমণ জোরদার করেছে। রাতভর শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেনের বিভিন্ন এলাকায় হামলা চালানোর পাশাপাশি কৃষিপণ্য রপ্তানির প্রধান বন্দর ওডেসা এবং সেখানে অবস্থানরত জাহাজগুলোকে লক্ষ্য করে আক্রমণ অব্যাহত রেখেছে। ফলে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা স্থগিত থাকলেও উভয় পক্ষের সামরিক অভিযান আরও তীব্র আকার ধারণ করেছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প জেলেনস্কি বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ইউক্রেনে উন্নত আকাশ প্রযুক্তি উৎপাদনের সম্ভাবনা। যদি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স বাস্তবে কার্যকর হয়, তবে তা শুধু ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতাই বাড়াবে না, বরং দীর্ঘমেয়াদী দেশটির নিজস্ব সামরিক শিল্পকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্র ইউক্রেন প্রতিরক্ষা সহযোগিতার একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হতে পারে। বুরকিনা ফাসোর একজন সম্মানিত আলেম, যার নাম ডক্টর মোহাম্মদ ইসহাক কিন্দো, মে মাসের 26 তারিখ তাকে গ্রেফতার করা হয়। তিনি বুরকিনা ফাসোর বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরের করা কয়েকটি ধর্মনিরপেক্ষতাবাদী আইনের বিরুদ্ধে কথা বলেন। প্রশ্ন আসতে পারে, ইব্রাহিম ট্রাওর এরকম কি বা আইন করলো যেটার বিরুদ্ধে কথা বলতে হলো? বিশ্লেষকরা মনে করেন ইব্রাহিম ট্রাওরে তার দেশকে সেকুলার প্রমাণ করার জন্য কামাল আতাতুর্কের পথে হাঁটছে। এজন্য তিনি এমন কিছু নির্দেশনা প্রদান করেন যা একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের মুসলিমদের পরিচয়কে ঝুঁকিতে ফেলে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ইব্রাহিম ট্রাওরে 19 মার্চ ধর্মীয় স্বাধীনতা শিরোনামে আইনের একটি খসড়া অনুমোদন করে, যেখানে দেশকে ধর্মনিরপেক্ষ অর্থাৎ সবার ধর্মকে সমান দেখানোর জন্য সে আইনে বলা হয় সরকারি প্রতিষ্ঠানে সেবা, যেমন সরকারি অফিস, প্রশাসনিক ভবন ইত্যাদির ভেতরে নতুন উপাসনালয়, মসজিদ, গির্জা বা অন্য কোনো ধর্মীয় স্থাপনা নির্মাণ বা স্থায়ীভাবে তৈরি করা নিষিদ্ধ। ডক্টর ইসহাক কিন্দো এর বিরোধিতা করেন। 24 মে 2026 তারিখে তিনি ওয়াগুন্দুর জাঙ্গায়াতিন মসজিদে সাপ্তাহিক কোরআন তাফসিরের সময় খসড়া আইনের সমালোচনা করেন। ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তিনি যা বলেন তা এআই এর সাহায্যে মোরে ভাষা থেকে অনুদিত করা হয়। তিনি বলেন, নামাজ কি প্রেসিডেন্টকে প্রভাবিত করে? এটা কি তার ক্ষমতাকে দুর্বল করে? এটা কি কোনো দেশকে ধ্বংস করে? তুমি যদি নামাজ নাও পড়ো, তবুও ধার্মিক মানুষদের ভালোবাসো। তুমি যদি শান্তি চাও, তাহলে ধার্মিক মানুষদের শান্তিতে থাকতে দাও, তাহলে আল্লাহ তোমাকে শান্তিতে রাখবেন। প্রত্যেকেই সাবধান হন এবং পাবলিক স্থানে নামাজ নিষিদ্ধ করার চেষ্টা থেকে বিরত থাকুক। তুমি নেতা হও বা শক্তিশালী মানুষ হও, তোমার কাছে আল্লাহর শক্তি ও ক্ষমতা নেই। তিনি কর্তৃপক্ষকে অনুরোধ করেন যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে তার পরিণতি ভালোভাবে চিন্তা করে নেয়ার জন্য। বুরকিনা ফাসোতে ধর্মীয় স্বাধীনতা, রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ নীতি এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ইসলামী আলেম ডক্টর মোহাম্মদ ইসহাক কিন্দোর গ্রেফতারের ঘটনা। বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী 2026 সালের 19 মার্চ দেশটির সরকার ধর্মীয় স্বাধীনতা শিরোনামে একটি খসড়া আইন অনুমোদন করেন। খসড়ায় সরকারি প্রতিষ্ঠান, প্রশাসনিক ভবন এবং সরকারি সেবা কেন্দ্রের অভ্যন্তরে নতুন কোনো স্থানীয় উপাসনালয়, মসজিদ, গির্জা বা অন্য ধর্মীয় স্থাপনা নির্মাণের উপর নিষেধাজ্ঞার প্রস্তাব রাখা হয়।
সরকারের দাবি এই পদক্ষেপের উদ্দেশ্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধর্মীয়ভাবে নিরপেক্ষ রাখা এবং সব ধর্মের প্রতি সমান আচরণ নিশ্চিত করা। তবে এই উদ্যোগকে ঘিরে দেশটির মুসলিম সমাজের একটি অংশ উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে কাগজে কলমে আইনটি সব ধর্মের জন্য সমানভাবে প্রযোজ্য হলেও বাস্তবে এটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত বা অবস্থানরত ধর্মপ্রাণ মানুষের ইবাদত ও ধর্মীয় চর্চাকে সীমিত করতে পারে। এই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইসা কিন্দো প্রকাশ্যে আইনের সমালোচনা করেন। 24শে মে ওয়াগাদুগুর একটি মসজিদে সাপ্তাহিক কোরআন তাফসির অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি প্রশ্ন তোলেন, নামাজ বা ধর্মীয় অনুশীলন কিভাবে রাষ্ট্রের জন্য হুমকি হতে পারে এবং কেন ধর্মীয় চর্চাকে সীমাবদ্ধ করার প্রয়োজন দেখা দিচ্ছে। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ধর্ম পালনকারী মানুষের প্রতি রাষ্ট্রের সহনশীল হওয়া উচিত এবং আইন প্রণয়নের আগে এর সামাজিক ও ধর্মীয় প্রভাব বিবেচনা করা প্রয়োজন। তবে এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর 26শে মে তাকে গ্রেপ্তার করা হয়। যদিও গ্রেপ্তারের বিষয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা এবং আইনি অভিযোগ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে এসেছে, তবুও ঘটনাটি দেশটির রাজনৈতিক ও ধর্মীয় পরিমণ্ডলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে এই বিতর্ক কেবল একজন আলেমের গ্রেপ্তারকে নিয়ে নয়, বরং এটি রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ নীতি কতদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং সেই নীতির প্রয়োগ নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার উপর কী ধরনের প্রভাব ফেলতে পারে সেই প্রশ্ন সামনে নিয়ে এসেছে। অনেকের মতে ধর্মনিরপেক্ষতা মূল উদ্দেশ্য রাষ্ট্রকে কোনো নির্দিষ্ট ধর্মের পক্ষে বা বিপক্ষে না দাঁড় করিয়ে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা। কিন্তু যখন রাষ্ট্র এমন বিধিনিষেধ আরোপ করে যা ধর্মীয় চর্চার বাস্তব সুযোগকে সীমিত করে বলে নাগরিকদের একটি অংশ মনে করে, তখন সেই নীতির গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়া স্বাভাবিক। অন্যদিকে সরকারের সমর্থকদের বক্তব্য, রাষ্ট্রীয় ভবনকে নির্দিষ্ট কোনো ধর্মীয় কার্যক্রমের কেন্দ্র হিসেবে গড়ে উঠতে না দেওয়া এই আইনের উদ্দেশ্য এবং এটি কোনো ধর্মকে আলাদাভাবে লক্ষ্য করে করা হয়নি। ফলে আইনটিকে বৈষম্যমূলক বলার আগে এর বাস্তব প্রয়োগ ও কার্যকারিতা পর্যবেক্ষণ করা প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বুর্কিনা ফাসো এমন এক সময় এই বিতর্কের মুখোমুখি হয়েছে যখন দেশটি দীর্ঘদিন ধরে নিরাপত্তা সংকট, সশস্ত্র গোষ্ঠীর হামলা এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে সরকার একদিকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ জোরদার করার চেষ্টা করছে, অন্যদিকে নাগরিক সমাজ ও ধর্মীয় নেতাদের একটি অংশ মত প্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় অধিকার নিয়ে উদ্বেগ জানাচ্ছেন। ফলে সরকার ও ধর্মীয় নেতৃত্বের মধ্যে পারস্পরিক আস্থার সংকট তৈরি হলে তা সামাজিক স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। মানবাধিকার পর্যবেক্ষকরাও সাধারণভাবে মনে করেন, কোনো রাষ্ট্র যদি মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ ধর্মীয় সমালোচনার সুযোগ সংকুচিত করে, তাহলে তা দীর্ঘমেয়াদে জন অসন্তোষ বাড়াতে পারে। আবার রাষ্ট্রের পক্ষ থেকে যুক্তি দেয়া হয়, নিরাপত্তা পরিস্থিতির কারণে এমন বক্তব্য যদি জনশৃঙ্খলা বা সামাজিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করে, তাহলে আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এই দুই অবস্থানের মধ্যে ভারসাম্য রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডক্টর মোহাম্মদ ইসা কিন্দোর ঘটনাটি তাই শুধু একটি গ্রেপ্তারের বিষয় নয়, এটি বুর্কিনা ফাসোতে ধর্মীয় স্বাধীনতা, রাষ্ট্রীয় নীতি, নাগরিক অধিকার এবং রাজনৈতিক বাস্তবতার একটি বৃহত্তর আলোচনার অংশ হয়ে উঠেছে। ভবিষ্যতে সরকার এই আইন কিভাবে বাস্তবায়ন করে, গ্রেপ্তারের বিষয়ে আদালতের অবস্থান কি হয় এবং ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপের কোনো উদ্যোগ নেওয়া হয় কিনা, তার উপর এই বিতর্কের পরিণতি অনেকাংশে নির্ভর করবে। পর্যবেক্ষকদের মতে এমন সংবেদনশীল ইস্যুতে রাষ্ট্র ও ধর্মীয় নেতৃত্বের মধ্যে আলোচনার পথ খোলা রাখা এবং আইনের শাসনের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়াই দীর্ঘমেয়াদে সামাজিক স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থা বজায় রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।